নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুনবো পোর্টরাজ নামক একটি ভারতীয় গল্প। কিন্তু তার আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার পোর্টরাজ কারা। পোর্টরাজ শব্দের সাধারণ অর্থ ঈশ্বরের বার্তাবহক। মহারাষ্ট্রের গ্রাম্যদেবী মূলত মীরাইকে উপাসক হলেন পোর্টরাজ। আর একটু তথ্য জেনে নেওয়া দরকার, গল্পাংশে পোর্টরাজ হলেন দামা, তার স্ত্রী দ্রুপদ এবং তার পুত্র আনন্দ। এবার শুরু করছি আজকে আমাদের গল্প পোর্টরাজ। লেখক শঙ্কররাও খারাট, অনুবাদক সুনন্দন চক্রবর্তী। গ্রামের পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর ওপর মাথা রেখে বসে আছে। দামার বউয়ের চোখ জলে ভরা। থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। পাড়ার বৌঝিরা আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে। মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। লোকে শুধাচ্ছে, দূরপথ পোর্টরাজ কেমন আছে? এখনো প্রাণটুকু আছে খালি বাবা, করুণ মুখে জবাব দিচ্ছে সে। ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়েই যাবে। কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা, প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়। জানি বাবা, তাও ভয় লাগে। দূরপথ কারো যাওয়ার সময় হলে সে যাবে, আর যার সময় হয়নি, যা রোগ হোক না কেন, সে টিকে যাবে। জানি বাবা, ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। কেউ না বলছে এখন ঠাকুরের মুখে যাওয়ার সময়, হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন। তার কাছে সকলেই সমান। ঠিক এই সময়ে বাড়ির সামনে নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। দূরপথ বলে, এই বাচ্চারা মার বেজন্মাটাকে, পোর্টরাজকে ডাকে রে। কাকটা ডেকেই চলে। দূরপথ ছেলে তার দিকে ঢিল ছোড়ে। ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। সবসময় বেজন্মাটা আমাদের সাপমিন্ন করছে। দূরপথ গজগজ করে আপন মনে। এ হলো আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ঢাকা। সামনে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মাটি কাদায় আঠালো হয়ে এলো। গুমট গাছের পাতা একটু নড়ছে না, স্থির। তা থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। দামার বাড়ির দরজায় একটি কুকুর টানা চিৎকার জুড়ে দিল। শুনে দূরপথের প্রাণ শুকোয়। সে আওয়াজের ওপর সে চেঁচায়, হে ভগবান, গোড় দেয় না কেন এই কুকুরটাকে? ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছো গো? দূরপথের পাশে বসা বউটি বলে। তখন দূরপথ পাশে বসা পঞ্চলা বাই বলে, দূর্পা, মীরাইয়ের যাত্রায় গিয়েছিলি তো? যেতে কি ভুলি করে? তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। না, মেয়ে মা যদি নিদারাও হন, তাকে তো কিছু দিতেই হবে। ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো, বলে বললাম, সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করে সাধ্যি কি? ওরে কেহ হেলা করেছে কি টের পেয়েছে? ক্রোধ তেনার বর্ণনার বাইরে। ওরে তুষ্ট রেখেই ভালো করেছিস। এবার সে ভালো হয়ে যাবে। মেয়েটি দূরপথের মুখে তাকিয়ে যোগ করে, এই দেখো, কাঁদছিস কেন? কাঁদলে অমঙ্গল হবে দূর্পা। তোর স্বামীর কিছু হবে না রে, মা ওকে দেখবেন। সে তো বটেই, ওর বাপ মায়ের কাছে মানত করেছিল ওকে, সেজন্যই তো ও পোর্টরাজ। বঞ্চলা বলে, তাহলে এই তো বুঝেছ, তামা হলো গিয়ে মায়ের পোর্টরাজ, তার ভক্ত, নিত্যি তার পুজো করে। মা কি তার ভক্তকে ভালোবাসবেন না? তার রোষে পড়ে সে কি করে? ব্যাপারটা কি? উনি কি দেখতে পান না এই ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? দূর্পা বলতে শুরু করে, এসব কথাই মনে জেগেছে গো হেমা। তোমার রোষে পড়লাম কেন? এই বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবার শুক্রবারে তোমার নামে উপোস করেছি। হে মা, বছর বছর যাত্রা করি, তোমায় দুধে দই ও চান করাই, সবুজ শাড়ি পরাই, কপালে কুমকুম হলুদ দিই, তোমার সম্মুখে ভোগ দিই, নারকেল দিই। প্রতি আষাঢ়ে আমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই। বছর বছর যেমন পারি তোমায় দিই। ছাগল দিতে না পারলে কুকরো দিই, তোমার দরে রক্তের ছড়া দিই। মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি, তোমার সামনে পিদিম দিয়েছি, কখনো তোমায় আধারে রেখেছি বলো মা? তোমারে এত ভক্তি করি, তবু আমার কপালে কেন এনো মা? মা, তোমার লীলে বুঝি না। দূরপথ বলেই চলে, বলেই চলে।
তার গলায় আরতি। শেষে মারিয়াইয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোড় করে সে প্রার্থনা করে, দেবী, আমি কি ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। তার হাগা বমি বন্ধ করে ভালো করে দাও মা। আবহাওয়া থমথমে, গায়ে সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ, আর দুর্পথের বাড়ির বাইরে নিম গাছে বসে কাকটা ডাকছে। শুনে তার হাত পা স্থির। রাতে একটা ফেউ তার বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারের চেরে, আর দূরপথের বুকে ধুকপুকানি পলকের জন্য থমকায়। তারপর নতুন দিন হয়, আকাশে মেঘ ঘন করে আসে, চারিদিক অন্ধকার খাখা লাগে, সামনে বৃষ্টি পড়ছে, সূর্য উঁচু হয়ে যায়, কিন্তু মেঘের জন্য চোখ পড়ে না। এমন সময় গায়ের মোড়ল আর তার চেলা দুয়ারে আসে, চেঁচিয়ে বলে, দামা বাড়ি আছে নাকি দামা? পোটরাজ বাড়ির ভেতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিসফিসও না। তাতে মোড়লের গড়া চড়ায়, ওহে দামা, পোটরাজ বাড়ি আছে? শেষ পর্যন্ত কেউ একজন উকি মারে এবং লোক চারজনকে দেখে বলে, গ্রামমণ্ডলের লোকেরা এসে গো। বঞ্চলা বলে, সে তো সত্যি, পোটরাজ কেমন আছে দেখতে তো লোকে আসবেই। 3 দিন হয়ে গেল পোটরাজ রোদে বেরোয় না। তাছাড়া প্রায় সব বাড়িতে একজন করে বিছানায়। কে যে কাকে বলে, কে কি বলবে, কেই জানে না আজ কার কপালে কি ঘটবে। তা ঠিক, তাও সবাই অন্যকে জিজ্ঞেস করে, ভুলো না দামা গায়ের পোটরাজ। আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেন সে সামনে পড়বে সেই তার রোষে পড়বে। তাই এই দৌড়ে লোককে আসতেই হবেই। মেয়েরা যখন কথা বলছিল, দূরপথ দরজার কাছে গেল। বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুছল দূরপথ। মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, পেন্নাম হই। তার অবস্থা দেখে মোড়ল শুধল, দামা কদিন কোথায়? ঘরে বিছানায়। বিছানায় কেন? মায়ের দয়া, বলে গিয়ে সে কেঁদে ফেলে। মুখ ঢাকে সে। বলো কি, মা নিজের ভক্তকেই হেনেছেন? মোড়ল অবাক হয়। আরেকজন বলে, নয় কেন, মানুষ তো সে। তা ঠিক, কিন্তু তার সকল সাজ মায়ের ছায়ার বসবাস। কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে আর কে পড়বে না তার ঠিক নেই। ঠিক, মোড়ল বলে। তারপর দূরপথ দিকে ঘুরে তাকায়। দূরপথ, আমাদের আরেকবার যাত্রা করতেই হবে। হ্যাঁ, করতেই হবে, মাকে খুশি করতেই হবে, কান্নার ফাঁকে ফাঁকে বলে দূরপথ। কিন্তু আমাদের সেবায়েতকে না হলে যাত্রা করা যাবে কি করে? ঠিক, কিন্তু দামার আমার পড়ে আছে যে। দূরপথ, মাকে গায়ের সীমানা নিয়ে যেতেই হবে। ঠিক, না হলে মার চক্কর গায়ের ওপর থেকে কাটবে না। আর একজন যোগ করে, তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে তো। জানি, কিন্তু পোটরাজ্যে বিছানায়, তা কি করে করবে? মোড়ল এই কথা বলতে দূরপথ বলে, যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে, সারা গাছ যাত্রায় যাবে কেন? তা কি করে হয়? সে হলো দেবীর পোটরাজ, তাকে ছাড়া যাত্রা কি করে হয়? তা অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। দূরপথের এই কথা বলতেই গাঁওবুড়ো নিজেদের মধ্যে সওয়াল লাগালো। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেললো, আরে, তোর বড় ছেলে তো বাড়িতেই আছে, আছে না? ওর হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা, হ্যাঁ আছে, ওর কথাই বলছি, হ্যাঁ, বাড়িতেই বসে আছে। তা ওর বাবার জায়গায় যদি যাত্রাটা ও করে তাতে ক্ষতি কি? অতটুকু বাচ্চা কি পারবে? ওকে কি এখনই পোটরাজ বলা যায়? পোটরাজ যদি না হয়, তখন ওকেই পোটরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজনকে পোটরাজ থাকতে হবেই। তা তো হবেই, কিন্তু বাকি কি পোটরাজ হবে? তার জন্য দরকার যাত্রা করা। তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করা দরকার। করুক না, কি আসে যায়? তাছাড়া গায়ের জন্য একজন পোটরাজ তো দরকারই। দূরপথে আনন্দ সব কথাই শুনতে পেল। সে যতই শোনে ততই ঘামে। বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগে হতে থাকলো। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠাপড়া দ্রুত হলো।
ইতিমধ্যে মোড়লের সঙ্গে যাত্রায় এসেছিল তাদের মধ্যে একটা লোক সব জানতার মতো বলে উঠল, ও রাজি না হলে গোটা গাটা মায়ের কোপে পড়বে। হতেই পারে, কিন্তু একটা পোটরাজ হলে সারা জীবন তো ওকে পোটরাজ হয়েই থেকে যেতে হবে। হ্যাঁ, সে তো খারাপ কি, ভালো তো। তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে, তো পোটরাজ হলে স্কুলে পালিয়ে যাবে? তুমি তা বলবে কি হবে, কিন্তু ওর কেমন লাগে ও তো ভাবতে হবে। বাহ, কেবল ছেলের কথা ভাবছিস, বাকি গাটার কি হবে? দুজনের কথাই ভাবতে হবে। হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক কর্কশভাবে বলে উঠল, ছাড় তো, ওকে পোর্টরাজের পোশাক পরাচ্ছিস কি না সেটা বল। গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানোর সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করলো। লাফিয়ে ওঠে সে, হাত মুঠো করলো। রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে। দূরপর ঠিক সেই সময় জবাব দিল, এরকম কথায় মায়ের রাগ কি পড়বে? মোড়ল দুর্পদকে বলে, কথা ঘোরাস নে, কাজের কথা বল, ভবিষ্যতের কথা ভেবে বল হ্যাঁ কি না। ভয় দেখিয়ে গ্রামমণ্ডল লোকেরা ফিরে গেল। দুর্পদ বোঝে না কি করবে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে সে বসে পড়ে। দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে। আর আনন্দ দৌড়ে বাড়ির থেকে বেরিয়ে যায়। দুর্পদ ভাবে, ছেলেটা দৌড়ে গেল কেন? ভাবতে ভাবতে সে উঠে দরজায় যায়। দেখে সে মারিয়ারির দিকে হনহনিয়ে যাচ্ছে। চেঁচিয়ে ডাকে, আনন্দ আনন্দ, কিন্তু আনন্দ দ্রুত চলে যায়। সেদিন অনেক রাতে সে বাড়ি ফিরে আসে। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘরের মধ্যে আছে। রাত্রি যায়, সকাল আসে। সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়। চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শোনে সে, মন দিয়ে শোনে। শুনছো, মা নিজের গায়ের ধারে গিয়ে বসে আছেন। হা ভগবান, গেলেন কি করে? বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো, আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসার ওনারই হাতে। ঠিক কথা, দেবীর লীলা, পেত্তায় যায় না। যা বলিস বল। দেখ, মনে হলো মা খুশিতে বসে। নতুন একটা সবুজ শাড়ি পরেছেন, গলায় অনেকগুলি সবুজ বালা দিয়ে তৈরি একটি নতুন হার, রূপোর চক্ষু সামনে চেয়ে আছে। তাই কি খালি, সারা গা সেখানে ভেঙে পড়েছে। দুর্পদ মাঝে এসে পড়ে, সত্যি সত্যি নাকি? তার এখনো সন্দেহ যায়নি। সত্যি তো বটেই, মা নিজেই গায়ের ধারে চলে গেছেন। বসার জায়গাটাও নিজে বেছেছেন। গায়ের লোকের বিশেষ দেবীর চক্কর এবার কেটে যাবে। ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন। পোটরাজ বটে। বলছো তাই? দুর্পদ আর খুশি ধরে না। লোকে বলছে বটে, দামার ভক্তির জোরেই মা গ্রামের ধারে গেছেন। লোকে বলছে দামা বড় পুণ্যিমান। দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল শুনতে পেল। দেহে যেন সে বল ফিরে পেল। উঠে বসে জল চাইল সে। খুব চেষ্টা পেয়েছে, এইভাবে জল খেলো। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো। বেশ ভালো বোধ করতে লাগলো সে। তাকে উঠে বসতে দেখে দুর্পদ একটু ঠান্ডা হলো। তার স্বামীর হঠাৎ খাড়া হয়ে উঠেছে। এবার বেশ লাগছে তার। আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করল। হতেই পারে, কিন্তু সকাল সাজ দেবীর ছায়ার বাস, সে কথা ঠিক। আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে তার কোপে পড়বে কি ঠিক? সে তো বটেই। সবাই থালায় নারকেল আর নিবোধ নিয়ে গায়ের ধারে চলেছে। যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে। সবাই খুশি। ইতিমধ্যে মিছিল দামা পোটরাজের বাড়ির সামনে পৌঁছায়। ঢাক বাজছে, ঘণ্টা বাজছে, গান বাজছে। দেবীর পুজো সেরে মিছিল ফিরছে। ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে বলে, মীরায় কি জয়। উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু করেছে। উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো মিছিলটা এখন আর তার বাড়ির সামনে। নারী পুরুষ কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাসধ্বনি, মীরা আই কি জয়, দামা পোটরাজ কি জয়।
সে চিৎকার দামার মুখ আলো হয়ে যায়। তারপর মিছিল থেকে একজন এগিয়ে আসে, তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়, আর আবার সকলে তার নাম জয়ধ্বনি দেয়, দামা পোর্টরাজ কি জয়। আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। তার মুখে শক্ত হয়ে যায়। মিছিল গায়ের দিকে এগোয়। দামা ঘরে ঢুকে আসে। দুর্পদ বাইরেই দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে আলো ছিকড়ে পড়ছে। আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা, মীরা একে আমি গায়ের ধারে রেখে এসেছি। চমকে ওঠে দুর্পদ। গভীর আতঙ্কে জিজ্ঞাসা করে, সত্যি সত্যি করেছিস নাকি বাবা? হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? আনন্দের কথা শুনে দুর্পথের মাথা নেমে আসে, পা কাঁপে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ, ভুলিস না, কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি, কাউকে না। এই বলে তোকে আবার জড়িয়ে ধরে। এবার হাসে আনন্দ।